নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। খুলনার নানা সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের প্রয়োজন ও দাবি নিয়ে নাগরিক ফোরামের আজকের ভাবনা, নাগরিক ভাবনা। এই নিয়ে আমাদের মাঝে রয়েছেন অনেক অতিথি। আমরা অতিথিদের সাথে প্রথমেই চলে যাব পরিচিতি পর্বে। আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর খান মোহাম্মদ জহির রায়হান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ খুলনা। আমার ডান পাশে রয়েছেন এবং ডান পাশে আমাদের সাথে আরও রয়েছেন রকিবুল ইসলাম লিটন, সভাপতি, নাগরিক ফোরাম 30 নম্বর ওয়ার্ড। আমার হাতের বাম পাশে রয়েছেন জনাব আল মামুন বাদল, নাগরিক নেতা, এবং বাম পাশে আরও রয়েছেন রকিবুল ইসলাম লিটন, সভাপতি, নাগরিক ফোরাম। দুঃখিত, বাম পাশে রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ মুকুল, সাধারণ সম্পাদক, নাগরিক ফোরাম 30 নম্বর ওয়ার্ড, এবং ডান পাশে রয়েছেন রকিবুল ইসলাম লিটন, সভাপতি, নাগরিক ফোরাম 30 নম্বর ওয়ার্ড। তো যাই হোক, আমরা অতিথিদের কাছে চলে যাব। আমাদের অতিথিদের ভাবনা কি, নাগরিক নেতা হিসেবে নেতৃত্বের কাছে তাদের দাবিগুলো কি কি, এ প্রসঙ্গ নিয়ে আমরা প্রথমেই চলে যেতে চাই ডক্টর খান মোহাম্মদ জহির রায়হানের কাছে, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ খুলনা। ডক্টর জহির রায়হান, আপনার কাছে আমাদের একটি নাগরিক ফোরামের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে প্রশ্নটি থাকবে, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে খুলনা অনেকটা পিছিয়ে বলা চলে, এবং এই পিছানো থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, এবং আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আপনার ভাবনাগুলো কি রয়েছে, এবং এই ভাবনাগুলো আগামী নেতৃত্বের পরিচালনার ক্ষেত্রে যাতে সংযুক্ত হয় সে ব্যাপারে আপনার মতামত। ধন্যবাদ নাগরিক ভাবনাকে, ধন্যবাদ কেটিভির দর্শক এবং শ্রোতাদের, এবং আমার সহ আলোচক যারা রয়েছেন। আমি যেভাবে বলতে চাই, আমি নিজে যেভাবে ভাবি সেই জায়গা থেকে আমি যেটা ফিল করি সেভাবে বলতে চাই। খুলনা শিক্ষার দিক থেকে আমি বলবো অনেকটাই পিছিয়ে। কেন কথাটি বলছি? আমরা দেখেছি, আমি খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে রয়েছি। এখান থেকে প্রত্যেক বছর প্রায় অ্যাবাভ 100 স্টুডেন্ট মেডিকেলের চান্স পাই। এর পরবর্তী যদি আমি কোনো প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে 100-র পরে এসে যায় 20টা 25টা। এই যে মাঝখানে যে গ্যাপটা, কিন্তু আমরা যদি দেখি ঢাকা নটরডেমে, সেখান থেকে 1600 স্টুডেন্ট, আরও 1700 স্টুডেন্ট কিন্তু মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার যেটি, সেটি হচ্ছে যে আমাদের এই খুলনাতে কেন জানি আমাদের এই যে গভর্নমেন্ট কলেজগুলোতে বিশেষ করে আমি বলি, স্টুডেন্টরা ক্লাস করতে চায় না। আমাদের অ্যাচিভমেন্ট যেমন রয়েছে, আমি বলবো আমাদের স্টুডেন্টরা ক্লাস করে না, অথচ পাবলিক কলেজে কিন্তু ক্লাস করছে। আমরা এটি অ্যানালাইসিস করে দেখেছি কেন এটা করে না। বলা হচ্ছে যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন আলাদা পাবলিক কলেজের, সেখানকার যিনি প্রশাসনিক প্রধান ওনার একটা এক্সট্রা পাওয়ার রয়েছে, কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমরা কেন পাচ্ছি না? 75% উপস্থিত না থাকলে নিয়মে আছে যে সে পরীক্ষা দিতে পারে না, কিন্তু বাস্তবে এই প্র্যাকটিসটা কিন্তু নাই। আমি সুন্দরবন কলেজেও চাকরি করেছি, আমি এই বর্তমানে সিটি কলেজেও চাকরি করছি, কিন্তু স্টুডেন্টরা হ্যাবিচুয়েটেড না। আমি বলবো যে এর পিছনে কারণ স্কুল থেকেই। আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, তোমরা ক্লাস করো না কেন? তারা বলে যে স্যার, আমরা অভ্যাস হয়ে গেছে ক্লাস না করতে করতে। তার মানে কি? তারা কোচিং নির্ভর বা আদার্স কোনো আছে যার ফলে তারা ক্লাস করতে চায় না? যে কোনো ভাবক, তারা ডিমোটিভেটেড হয়েছে, তারা ক্লাস থেকে বিমুখ হয়েছে। আমি মিশনারিজ স্কুল, সেন্ট জোসেফ স্কুলে পড়তাম, আমরা কিন্তু ক্লাস করেছি আমাদের সময়, কিন্তু এখন কেন জানি খুলনা শহরের টপার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা স্কুলে, আমি বলবো 7, 8, 9, 10-এ তারা ক্লাস করে না, খুবই কমই করে। ক্লাস করে না বললে ভুল হবে, খুবই কমই করে। যে যার প্রভাবটা আমরা কলেজে দেখতে পাই। তো এটা কিন্তু খুলনার একটা খারাপ দিক, খুবই খারাপ দিক। ক্লাস কিন্তু হয়, গভর্নমেন্ট কলেজ অনেকগুলো রয়েছে, আমরা কিন্তু ক্লাসে স্টুডেন্ট পাই না। এখন যখন আমরা ভাবি যে এদেরকে আটকাবো,
পরীক্ষাতে আটকাবো, সেই জিনিসটা আমরা পারছি না। এটারও অনেক কারণ রয়েছে, তার মধ্যে প্রধান এবং প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এই যে রাজনৈতিক প্রভাব কলেজগুলোতে, মারাত্মক আকারে রাজনৈতিক প্রভাব। একটা স্টুডেন্টের খাতা যদি একজন টিচার নিয়ে যায়, ওই স্টুডেন্ট কেমনে কেমনে এক নেতার কাছে চলে যায়, সেই নেতা চলে আসে, কারণ টিচার একবার অপমানিত হলে সেকেন্ড টাইম আসে খাতা নিতে চায় না। পরীক্ষার হলে চলে আসতেছে। আমি এই নাগরিক টিভির মাধ্যমে আমি খুলনার যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা নেতৃত্ব দিবেন তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যিনি নগরপিতা হন না কেন, উনি যেন শুধু রাস্তাঘাট এইগুলো নিয়ে ব্যস্ত না থাকেন। উনি যেন যে ছাত্র সংগঠনগুলো কন্ট্রোল করে খুলনা শহরকে বা করবে, তাদের প্রতি স্পষ্ট নির্দেশনা যেন থাকে যে কোনো পরীক্ষা চলাকালীন সময়ে, সে টেস্ট পরীক্ষা হোক, পাবলিক পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার চলাকালীন সময় যেন তারা হলে না ঢোকে। শিক্ষা প্রতিষ্ঠানকে প্রভাবমুক্ত রাখতে হবে। এইটা আমি বলবো, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি এই কথাটাই বলবো যে আমরা আসলে শিক্ষক, আমরা অনেক ধরনের লিমিটেশনের মধ্যে থাকি। কোন ধরনের লিমিটেশন? এই যে আমাদের কিন্তু ওইভাবে কিন্তু প্রশাসনিক পাওয়ার আমরা ওইভাবে প্র্যাকটিস করতে পারি না। একজন পুলিশকে যেভাবে ভয় পাই, আমাদেরকে কিন্তু ওইভাবে ভয় পায় না। এই জন্য আমি এই জায়গাটা ফোকাস করতে চাই। যেন এমনও হয়েছে, আমরা দেখেছি এই যে প্র্যাকটিক্যালে আমাদের, যেহেতু সায়েন্সের, আমি ফিজিক্সের প্রধান, আমাকে প্র্যাকটিক্যালের মার্কিং করতে হয়। এই যে প্র্যাকটিক্যাল মার্কিং করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন জায়গা থেকে এত বেশি ফোন আসে। আমি তো মনে করি যে 400 স্টুডেন্টকে আমরা পরীক্ষা নিই প্রত্যেক বছরই। 400 স্টুডেন্টের মধ্যে প্রায় 200-র উপরে স্টুডেন্টের পক্ষে ফোন আসে, তদবির আসে। এই যে তদবির কালচারটা, এইটা কিন্তু প্রধানতম, এর জন্য আমি দায়ী করব যে রাজনৈতিক নেতৃবৃন্দকে। এমনও হয়েছে, আমি যখন সুন্দরবন কলেজের শিক্ষক ছিলাম, যে তৎকালীন সময়ে যিনি খুলনার এমপি ছিলেন, সুন্দরবন কলেজে চলে গেছে পরীক্ষার একদিন আগে, যায় টিচারদের সাথে মত বিনিময় হবে। কি মত বিনিময়? যে এমপি সাহেব আসছে, সব টিচাররা আমরা আসছি। পরে জানলাম সেটা হচ্ছে যে এমপি সাহেবের বক্তব্য হচ্ছে যে খুলনা শহরের সবচেয়ে সেরা মেধাবী স্টুডেন্টরা খুলনা সিটি কলেজে পড়ে, তাদের সিট পড়েছে সুন্দরবন কলেজে, সুতরাং আপনারা তাদের প্রতি একটু মানবিক হবেন। ইনডাইরেক্টলি কি বলতে চাইলো এটা আমাদের কিন্তু আর বুঝতে বাকি থাকে না। এইভাবে যদি ইন্টারফেয়ার করা হয় তাহলে আমরা কিন্তু কাজ করতে পারি না। পাবলিক কলেজ তারা পারছে, পাবলিক কলেজ কিন্তু পারছে, এমসিএস কে পারছে। ডক্টর জহির, আমি একটু এর ভিতরে ঢুকি। রাজনৈতিক নেতৃত্বের যে প্রভাবটি ছিল, এখন তো ওই প্রভাবটি নেই, বা প্রভাব মুক্ত অবস্থায় এই বর্তমান যে সময়টি যাচ্ছে, এর মধ্যে তো আপনার ভর্তি প্রক্রিয়া হয়েছে, তো সেখানে কি আপনি বরাবরের মতোই এরকম মনে করেছেন? না, এটা একটা খুব ভালো পয়েন্ট। এখন কিন্তু আমরা কোন ধরনের রাজনৈতিক চাপ মুক্ত অবস্থায় আমরা কিন্তু, আমি বলবো যে আমরা ভালো আছি। তবে এর মধ্যেও কিন্তু আর কিছু লিমিটেশন আছে। যেমন আমি বলি, আমার কলেজে গত 2 বছরে 3 জন অর্থাৎ 4 জন অধ্যক্ষ পরিবর্তন হয়েছেন, প্রিন্সিপাল পরিবর্তন হয়েছেন। এখন এই অধ্যক্ষ মহাশয়রা 6 মাস 1 বছরের জন্য আসেন, কেউ 3 মাসের জন্য আসেন। এটা কিন্তু একটা সমস্যা। এটা একটা সমস্যা। কারণ হলো কি, যে কোনো কাজে হাত দিতে গেলে তো আসলে একটু সময় লাগে। আর যারা এই প্রশাসনে আসবেন, আসলে আমি যেটা ফিল করি যে প্রশাসন চালাইতে হলে তার সাহস লাগবে এবং নলেজ লাগবে। এই দুটা জিনিস লাগবে। অনেকে সাহস করে কাজ করতে চান না। আমি দেখেছি সুন্দরবন কলেজে থাকতে দেখেছি যে 82 লক্ষ টাকা আমার ফান্ডে, অথচ আমার ফিজিক্স ডিপার্টমেন্টের উপরে বট গাছ, 3 তলায় ফিজিক্স ডিপার্টমেন্ট, এই ভাই জানেন ভালো করে, 3 তলা ফিজিক্স ডিপার্টমেন্ট, আমি ছাত্র ছিলাম ওখানকার, বট গাছ। এবং সেটা আমি যখন ছাত্র ছিলাম তখনও আমার ফিজিক্স ডিপার্টমেন্টে বট গাছ, যখন আমি সুন্দরবন কলেজের টিচার ছিলাম তখনও ফিজিক্স ডিপার্টমেন্টের উপরে বট গাছ। আমি একদিন বললাম যে এই 82 লক্ষ টাকা ফান্ডে থেকে আমার লাভটা কি? আমি কথাটা এই জন্য বলছি যে আমাদের পেনশন আটকে যাবে, আমাদের বিভিন্ন ধরনের জটিলতা হবে, এই জন্য আমরা অর্থ খরচ করতে চাই না। কিন্তু অর্থ খরচ না করলে তো হবে না। অর্থ প্রচুর পরিমাণে সরকার দিচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে প্রচুর টাকা। গভর্নমেন্ট কলেজে তো আমি মনে করি যে টাকার কোনো অভাব নেই, কিন্তু এই টাকাটা ব্যবহার করা প্রপারলি, এবং সেটা ছাত্রছাত্রীদের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য, এইটার জন্য তাদের সময় লাগবে, সময় দিতে হবে, এবং তাদের সাহস এবং নলেজ লাগবে। এই জন্য যারা এই প্রশাসনিক প্রধানে যোগদান করেন, আমি অনুরোধ রাখবো যে একটু সময় দেওয়ার জন্য। যার 3 মাস 4 মাস রয়েছে তাদেরকে এদিকে মানে পদায়ন করলে আসলে একটু টেকনিক্যাল প্রবলেম হয়।
ডক্টর জহির, আমরা আশা করব আপনার মতো শিক্ষাবিদের মাধ্যমে প্রতিষ্ঠানের উপর থেকে বটগাছ অপসারিত হোক এবং নতুন যারা নেতৃত্বে আসবেন তারা এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখবেন। আমরা চলে যেতে চাই আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছেন আল মামুন বাদল, নাগরিক নেতা এবং নাগরিক নেতা হিসেবে তিনি কাজ করছেন। ইতিমধ্যে সুনামের সাথে তিনি কাজ করে আসছেন, বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত। আল মামুন বাদল, আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা এবং কেটিভির পক্ষ থেকে নাগরিক ভাবনার যে অনুষ্ঠানটি চলছে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জানার জন্য যে দেশের তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে খুলনা শহর, এটি একটি বিভাগীয় শহর। ভোটের ক্ষেত্রে এটি খুলনা সিটি কর্পোরেশন দুটি সংসদীয় আসনে ভাগ করা হয়েছে। এই ভাগের ফলে এই সংসদীয় আসনে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিচরণ রয়েছে। আপনি এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আগামী যে নির্বাচন আসছে, বিশেষ করে সংসদ নির্বাচন আসছে, এই সংসদ নির্বাচনে এই নেতৃবৃন্দের কাছে আপনার প্রত্যাশা কি একজন নাগরিক নেতা হিসেবে? ধন্যবাদ। প্রথমে নাগরিক ফোরাম এবং কেটিভি পরিবারকে এই নাগরিক ভাবনায় আমাকে আমন্ত্রণ জানানো, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের খুলনা সিটি কর্পোরেশন একসময় একটা শান্তির নগরী ছিল, কিন্তু দিন দিন যত যাচ্ছে বলতে হয় অশান্তির একটা নগরী সৃষ্টি হচ্ছে। তার মধ্যে অনেক কারণে আছে। ভিন্নতার দিকে আসলে দেখা যায় যানজট। বর্তমানে আমাদের সিটি কর্পোরেশনের যে পরিমাণ যানজট বা রাস্তাঘাটে চলাফেরা যে অসুবিধাগুলো হচ্ছে, তাতে আমার মনে হয় নাগরিকদের চলাচল বা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। যানজট একটা অন্যতম একটা সমস্যা আছে এই ক্ষেত্রে। লাইসেন্সবিহীন এবং লাইসেন্সবিহীন যানবাহনই বেশি খুলনাতে রয়েছে। এই ক্ষেত্রে সঠিক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এই ব্যাপারে আপনার সন্দেহ আছে? হ্যাঁ, জি, সন্দেহ আছে। তাছাড়া আরও আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের ভিতরে যে উন্নয়নমূলক কাজগুলো হয়, উন্নয়নমূলক কাজ কেডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন, এই বিভিন্ন যে সংস্থাগুলো উন্নয়নগুলো, এদের ভিতরে কোনো একত্র নাই। কে কখন কি কাজ করবে এদের কেউ কারোর সাথে কোনো যোগাযোগ বা সমন্বয়হীনতা আর কি সবচেয়ে বড়। যেটা দেখা যাচ্ছে একটা রাস্তা সিটি কর্পোরেশন করে পারেনি, পরবর্তীতে ওয়াসা আসছে সেটা ভেঙে আবার কাজ করতে। তাতে দেখা যাচ্ছে কি হচ্ছে যে ওই রাস্তাটা আর ব্যবহার উপযোগী থাকতেছে না, যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া আরও আছে ফুটপাত দখল, যেখানে ফুটপাত দিয়ে জনগণ পারাপার হবে বা নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করবে, সে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান কেডিএ বাড়িঘর করার জন্য অনুমোদন দিচ্ছে তাদের যে মালামাল। এর ভিতরে আপনাকে একটু সহযোগিতা করতে চাই। যে ফুটপাত দখলের কথা বলেছেন, এই ফুটপাত দখল কি আপনি মনে করেন যে কোনো ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা এই ফুটপাত দখল করছে, যা প্রশাসন বারংবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? আমরা কিছুদিন আগে দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের স্টেট অফিসার আপনার খালিশপুর অঞ্চল বা ওই দিকটাতে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করেছেন এবং ভেঙে চুরো দিয়েছেন, এবং তারপরের দিনই দেখি যে আমরা আবার তারা বসে গিয়েছেন। এক্ষেত্রে নাগরিক নেতা হিসেবে আপনি কি মনে করেন যে কি পদক্ষেপ নিলে এটা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব? এটা পদক্ষেপ নিতে বিশেষ করে আমাদের যে আপনি যে কথা বলছেন যে আগামীতে বা এই পর্যন্ত যে নেতৃত্ব আছে, আমি ওয়ার্ড পর্যায়ে যদি না কাউন্সিলর বলি, দলীয় প্রত্যেকটা দলীয় দায়িত্বশীল নেতা বলি, মেয়র সাহেব, আমাদের এমপি সাহেব যারা আছেন, সকলের একত্রিতভাবে সমন্বয় করে কাজ করতে হবে। মূলত আমাদের ভিতরে সমন্বয় নাই। দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন উচ্ছেদ করতেছে, লোকাল নেতা বা একজন নেতা আবার পরের দিন সেই জায়গায় একদিন কি 2 দিন পরে আবার সেই দোকান বসতেছে, একজন বাড়ি করতেছে, মালামাল রাস্তা পরে রাখতেছে, ফুটপাত দখল করে বাড়ি কাজ করতেছে। এই বিভিন্ন যে সমস্যা, কথা বলতে গেলে সাধারণ জনগণ যদি কথা বলতে যায়, কোন নেতা সেটা বাধা দিচ্ছে। সচেতন হতে হবে, হ্যাঁ, আমাকেও সচেতন হতে হবে, প্লাস নেতৃত্বে যারা আসবেন তাদেরকেও সচেতন থাকতে হবে যে সমষ্টিগত সকলের ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কোনো ব্যক্তির দিকে না যে আমার দলের নেতা, আমি ও যেটা বলে সেটা শুনতে হবে, কিন্তু সেটা শোনার আগে দেখতে হবে যে 10 জনের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে, জনগণের কি হচ্ছে। জনগণের ভোগান্তি করে এক নেতার দিকে না তাকানোর জন্য আমি নেতৃত্বের যারা আসবেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু জনগণের, যেহেতু আপনারা জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আমি ভোটের মাধ্যমে যদি এমপি হয়, সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব, কাউন্সিলর আসেন, সকলেই জনগণের ভোটের মাধ্যমে আসে।
তাই আমি দাবি করব নেতৃত্বটা যেন জনগণের স্বার্থে হয়, জনবান্ধব হয়, তাহলে এটি আরো খুলনা নগরীর জন্য যানজট মুক্ত এবং শান্তির একটা নগরীতে আবার ফিরে আসব। আর আরও অনেক কারণ আছে, ফুটবল দখল আছে, যেমন আপনার রাস্তাঘাটে অপরিকল্পিতভাবে অপেশাদারিত লোকের হাতে যানবাহন, যেমন অটোরিকশা, ইঞ্জিন চালিত রিক্সা, বিভিন্ন যানবাহন, এগুলো হওয়ারও বেরোচ্ছে, যা সিটি কর্পোরেশন অনুমোদন নাই, ট্রাফিক অনুমোদন নাই, বিআরটি এর অনুমোদন নাই কিংবা কারণে, এবং এদের কারোর সাথে কোনো সমন্বয় নাই। এটা তো কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ দেখতেছে না, এগুলো দেখছেন না। না, আমার যেভাবে বাড়তেছে মনে হচ্ছে না তারা দেখতেছেন। হয়তো কারো স্বার্থ হোক কিংবা কোনো নেতা হোক, এখানেও কোনো নেতৃত্বের ঘাটতি থাকতে পারে, কিংবা কোনো কারো স্বার্থ, ব্যক্তি স্বার্থ থাকতে পারে। বেকারত্বের দিকে যদি ঠেলে দেয়, হয়তো তারা চিন্তা করছেন যে বিশাল একটা জনগোষ্ঠী যদি বেকারত্ব হয়ে যায়, বেকারের দিকে তারা হয়ে যান, তখন তো অন্য কোনো ভাবনা আসতে পারে তাদের মধ্যে। না, এটা পরিকল্পিতভাবে আমরা এটা করি, কিছুটা ছাড় দিতে পারেন। পারেন, ছাড় দেন, সেটা পরিকল্পিতভাবে দেন, সমন্বয় করে। সিটি কর্পোরেশন যদি লাইসেন্স ছিল, এরপরে বাড়িয়ে 7,000 হোক, 8,000 হোক, 10,000 হয়ে যাওয়ার পরে 12,000 15,000, এইভাবে আস্তে আস্তে বাড়ে। রাস্তাঘাটও বাড়লো, চলাচলের সুবিধা হলো, ভালো রাস্তাঘাটও, যানবাহনও বাড়লো। এই প্রসঙ্গে আসবো এর ভিতরে, যে যেমন সিটি বাস চালানোর ব্যাপারে একটি পরিকল্পনা চলছে সিটি কর্পোরেশন এবং কেএমপির পক্ষ থেকে, সিটি বাস এবং চালানোর জন্য একটি প্রসঙ্গ এসছে। এটি যদি হয় তাহলে মনে হয় যে যানজট এবং নগরবাসীর কিছুটা দুর্দশা লাঘব হবে। নগরবাসীর, আমার মনে হয় নগরবাসী সবচেয়ে বেশি মানে উপকার হবে। তার কারণ আমরা অন্য অন্য ব্যক্তি পর্যায়ে যে যানবাহনগুলো আছে তাতে চলাচলের যে ভোগান্তির শিকার হই, সেখান থেকে আমার মনে হয় জনগণ খুবই উপকার। ধন্যবাদ আল মামুন বাদল। আমরা আবার আসবো আপনার কাছে। এবার আমরা যেতে চাই 31 নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরাম সভাপতি রকিবুল ইসলাম লিটন, আপনার কাছে। লিটন ভাই, আপনি 30 নম্বর ওয়ার্ডের সভাপতি, নাগরিক ফোরামের নবনির্বাচিত সভাপতি, আমরা জানি যতটুকু। এই 30 নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরাম সভাপতি হবার পরে আপনি এই আপনার ওয়ার্ডে কি কি সমস্যা আপনার গোচরীভূত হয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনার সাথে প্রশাসনকে কিভাবে সম্পৃক্ত করে আপনি কাজগুলো সমাধান করতে পারবেন? ধন্যবাদ আপনাকে, এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই কেটিভিকে এবং নাগরিক ফোরামকে আমাকে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আনার জন্য। আসলে দেখেন, আমি সভাপতি হওয়ার পরে না, এর আগেও আমি দেখছি যে আমাদের এই খুলনা অঞ্চলে কিন্তু ডেঙ্গুর প্রভাব ওইভাবে ছিল না। গত 2 কি 3 বছর ডেঙ্গুর প্রভাব এত বেশি, পরে আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম, একটু দেখলাম যে আমাদের যে ওয়াসার যে কাজ চলছে আমাদের খুলনা শহরে, এই ওয়াসার পাইপগুলো যেখান দিয়ে গেছে সেখানে পুরোটাই, যেখানে মুখ আছে আমি মুখ খুলে দেখছি যে ওর ভিতরে পরিষ্কার পানি, এবং পরিষ্কার পানি কিন্তু ডেঙ্গুর অন্যতম আবাসস্থল। দেখার পরে আমি এটা নিয়ে আমার সিটি কর্পোরেশনের যারা আছেন আমার পরিচিত, আমি তাদের সঙ্গে আলাপ করছি, তাদেরকে দরখাস্ত দিছি যে এখানে ব্লিচিং দেওয়া হোক বা তেল দেওয়া হোক। তারা দরখাস্ত রিসিভ করছে, কিন্তু কোনো রকম কোনো কার্যক্রম করে নাই। বারবার আশ্বাস দিছে, তারপরেও কার্যক্রম করে নাই। এবং ওয়াসা শুধু 30 নম্বর ওয়ার্ড না, টোটাল খুলনা শহরকে যেভাবে নতুন রাস্তা, পুরাতন রাস্তা খুঁড়ে একদম এমন অবস্থা করে দিয়ে গেছে, যদি আপনি দেখেন বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন ছোট ছোট রাস্তাগুলো যেখানে পানি জমে থাকতেছে, ভিতরে যদি একটা গাড়ি ঢুকতে পারে না, ভিতরে একটা রুগী যদি অসুস্থ হয়ে পড়ে, কেউ যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, তাকে মূল রাস্তায় আনতে গেলে যে ভোগান্তি পোহাইতে হয় তার অকল্পনীয়। তার মানে হচ্ছে অপরিকল্পিত নগরী আগে থেকেই আছে। আমাদের টোটাল যে কার্যক্রম, টোটাল উন্নয়নটাই অপরিকল্পিত। কেন দেখেন যে আমাদের এখানে কি হচ্ছে,
রাস্তায় পানি উঠতেছে, আমরা করতেছি কি, আমরা রাস্তা উঁচা করতেছি। আজকে এই রাস্তা উঁচা করতেছি, কালকে ওই রাস্তা উঁচা করতেছি, পরশু ড্রেন উঁচা করতেছি, এর পরের দিন কি হচ্ছে, আমার বাড়িঘরও উঁচা করতে হচ্ছে। এমনও খুলনা শহরে এমন হাজার বিল্ডিং পাবেন যার নিচতলায় এখন কেউ বসবাস করে না। এই অপরিকল্পিত উন্নয়ন, এটা খুলনার জন্য সবচেয়ে বড় অন্তরায়, সব থেকে বড় অন্তরায়। আমরা খুলনা শান্তির শহর। এক্ষেত্রে কি নগর উন্নয়নের ক্ষেত্রে যেটি হচ্ছে কেডিএ ভূমিকা রাখে, সাধারণত নগর উন্নয়নের পরিকল্পনাগুলো কেডিএ করে থাকে, শুধু কেডিএ না, আর সাথে সাথে কেসিসিরও কিছু অংশ রয়েছে। তো সেক্ষেত্রে কি আপনি মনে করেন বা আপনার নাগরিক ফোরামের পক্ষ থেকে কোনো দাবি বা প্রত্যাশা যে আমরা এভাবে করলে নগর উন্নয়ন হবে, এবং এই যে ড্রেনেজের যে ব্যবস্থাটা করছেন বর্তমানে, এই ড্রেনেজ ব্যবস্থাগুলোকে আরও কিভাবে পরিকল্পিত উপায়ে আনা যায়, যার ফলে বর্ষাকালে অন্তত পানিগুলো নদীতে নামতে পারে সহজভাবে? আসলে আমি তো বিশেষজ্ঞ না এই বিষয়ে, যে বিশেষজ্ঞ তারই মনে হয় এর দেওয়া উচিত, উত্তরটা সঠিকভাবে দিতে পারবে, উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। তবে আমার আগে স্যার একটা কথা বলে গেছে, ছাত্ররা ক্লাসে আসে না। এটা কেন? ছাত্ররা ক্লাসে আসে না, ছাত্ররা ক্লাসে, টিচাররা ছাত্রদের ক্লাসে ঠিকমতো পড়ায় না, টিচাররা ছাত্রদের ঠিকমতো ক্লাসে পড়ায় না, বিধায় গার্জিয়ানরা ছাত্রদেরকে বিভিন্ন কোচিংয়ে, আপনি খুলনা শহরে বের হয়ে দেখবেন কোচিংয়ের নগরী হয়ে যাচ্ছে। খুলনা শহর এখন কোচিংয়ের নগরী। সবচেয়ে বড় কথা, শিক্ষা মানুষ কেন নেয়? শিক্ষা নেয় মানুষ হওয়ার জন্য। আমরা কিন্তু শিক্ষা নিয়ে মানুষ হচ্ছি না, এটা কিন্তু মূল কথা। আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, আমি ব্যবসা করি ইলেকট্রনিক্সের। আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র হয়ে আমার উচিত ছিল কৃষিকাজ করা, কিন্তু সেই পরিবেশটা আমি পাইনি। আমার এখনও ইচ্ছা আছে, আমি যদি কিছু জমি পাইতাম বা কিছু পাইতাম, আমি কৃষিকাজ করতাম, কিন্তু আমি সেই পরিবেশটা পাইনি। আমার শিক্ষা দিয়ে আমি দেশের কি উন্নয়ন করব? এটা হলো আমার কাছে মনে হয় এটা হলো মূল। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমাদের কর্মের সংস্থান নাই, টোটালি কর্মসংস্থান নাই। আমরা সবাই চিন্তা করি আমি লেখাপড়া করে একটা ভালো চাকরি করব, আমার কেটে যাবে, কিন্তু আমি লেখাপড়া করে যে আমি আমার শহরকে বা আমার দেশকে আমি কিছু দিব, এটা আমরা কখনোই চিন্তা করি না। এটা একটা বড়, এটা আমাদের সব থেকে বড়। দেখেন, আমাদের এই শুধু আমাদের না, আমাদের টোটাল দেশেরই যে উন্নয়ন কাঠামো, আজকে দূরে দেখেন গল্লামারিতে একটা ব্রিজ তৈরি হয়েছে গত ৬-৭ বছর আগে। আজকে সেই ব্রিজটা ভেঙে ফেলতে হবে কেন? ব্রিজটার উচ্চতা নাকি ঠিক হয়নি। তা যে এই কাজটা নিয়ে ফিজিবিলিটি করছে সে তো একজন বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞর ভুলের কারণে আমার ট্যাক্সের টাকা ওখানে ব্যয় হচ্ছে, কেন তার কাছ থেকে নেওয়া হলো না? এই টাকাটা তাকে কেন পানিশমেন্ট দেওয়া হলো না? এই জবাবদিহিতা নাই। আজকে খুলনা সিটি কর্পোরেশনে বহুত প্রকল্প আছে যা গত 15 বছরের ফ্যাসিস্ট সরকার করে রেখে গেছে, যার কোনো দৃশ্যমান কার্যকারিতা নেই। এই নিয়ে কেন কথা বলে না খুলনা শহরের মানুষ? এগুলো নিয়ে কথা বলে না। তার রাজনৈতিক কি ক্যারিয়ার ছিল এটা বাদ, কিন্তু তারা এই যে পরিকল্পিত উন্নয়ন, এই পরিকল্পনা আমরা করি না। আজকে আমাদের 200 বছর আগে ব্রিটিশ করে রেখে গেছে আমার সার্কিট হাউস, 200 বছর আগে করে রেখে গেছে খুলনা জজ কোর্ট, সেটা দেখেন। আর বর্তমানে যেটা করা হয়েছে সেটার দিকে দেখেন, দুইটার ভিতরে পরিকল্পনার কত অভাব। 200 বছর আগের পরিকল্পনা আর আমরা করি 2 বছরের পরিকল্পনা। আজকে সিটি কর্পোরেশন একটা রাস্তা তৈরি করে রেখে যায়, কালকে ওয়াসা সেটা কাটে, পরশু আবার তৈরি হয়, এরপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবার কাটে। এই হলো পরিকল্পনা। কেন সমন্বয় নেই? কেন? আমরা এক ভাই বলে গেছে যে সমন্বয়হীনতা। আসলে আমাদের টোটাল ব্যবস্থাপনাটাই হলো সমন্বয়হীনতা।
সমন্বয়হীনতার কারণে খুলনা পিছিয়ে পড়ছে এবং এই সমন্বয়হীনতা হচ্ছে দুর্বল নেতৃত্বের কারণে। দুর্বল নেতৃত্বের কারণে। যদি সঠিক নেতৃত্ব থাকতো তাহলে এই সমন্বয়গুলো করে একত্রিতভাবে কাজ করা যেত এবং খুলনা এগিয়ে যেতে পারতো। আমরা বুঝতে পেরেছি যে লিটন সাহেব যে কথাটি বলছেন যে অপরিকল্পিত নগরায়ন কারণে দ্রুত সম্প্রসারণের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এর কারণে খুলনাতে জলবদ্ধতা একটি বড় সমস্যা আকার ধারণ করেছে এবং ডেঙ্গুর কথা তিনি উল্লেখ করেছেন এবং ডেঙ্গুর আসলে এটি সত্যি কথা, সিটি কর্পোরেশন এবং ওয়াসার সমন্বয়হীনতার কারণে এটি একটি প্রকট আকার ধারণ করেছে। আরেকটি কথা আমি এর সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে মশক নিধনের জন্য যে স্প্রে করা হয় সেই স্প্রে তো দেখা দিয়েছে, পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি, আপনারা সকলেই জানেন যে এটি কি অবস্থায় পাওয়া গিয়েছে এবং সেই প্রসঙ্গটি আমরা এখানে নাই বা তুললাম, খুলনাবাসী সকলেই জানে। আমরা প্রত্যাশা করব যে সিটি কর্পোরেশন এটির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং খুলনাবাসীকে অন্তত পক্ষে মশার উপদ্রব থেকে রক্ষা করবার জন্য সহযোগিতা করবেন এবং আমরা সিটি কর্পোরেশনকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রতিটি ওয়ার্ডের নাগরিক ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে সেই প্রতিটি ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করাবেন, এটি আমাদের সকলের প্রত্যাশা থাকবে। আমরা এবারে চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ মুকুল, সাধারণ সম্পাদক নাগরিক ফোরাম 30 নম্বর ওয়ার্ড। আমরা দর্শক আমরা একটু জানিয়ে রাখি, আমরা প্রতি অনুষ্ঠানেই প্রতিটি খুলনা শহরের বা খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে 31টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে দুজন নাগরিক নেতাকে আমরা এখানে অতিথি হিসেবে নিয়ে আসছি এবং পাশাপাশি সুশীল সমাজের দুজন থাকছেন এবং তাদেরকে নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করছি নাগরিক ভাবনা। তো আমি জালালউদ্দিন আহমেদ মুকুলের কাছে চলে যাব। 30 নম্বর ওয়ার্ড তো একসময় খেলাধুলাতে অনেক এগিয়ে ছিল, আজ দেখা যাচ্ছে শুধু 30 নম্বর ওয়ার্ড না, খুলনা খেলাধুলাতে একটা সময় খুব নাম করা ছিল, ডাক সাইড ছিল খুলনার, কিন্তু খুলনা 30 নম্বর ওয়ার্ডটা তো খুলনা এখন অনেকটা খেলাধুলা থেকে পিছিয়ে। এই খেলাধুলা থেকে পিছনে পড়ার কারণগুলো কি এবং এই থেকে উত্তরণের উপায়গুলো কি কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান সঞ্চালক তুহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেটিভি পরিবারকে নাগরিক ভাবনা নামক অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে। সুন্দর একটি প্রশ্ন করেছেন তুহিন ভাই, সেটা হচ্ছে যে একসময় আমাদের 30 নম্বর ওয়ার্ডে অনেক ফাঁকা জায়গা ছিল, সেসব জায়গাতে আমরা ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি যেসব খেলাধুলো ছিল সেগুলো আমরা করতাম। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে, নগরায়নের দিন দিন নগরায়নের বাড়ার কারণে, পর্যাপ্ত মানুষ বাড়ার কারণে আমরা দিন দিন এইসব ভূমি কমে যাচ্ছে, খেলার মাঠ কমে যাচ্ছে। এই কারণে আমরা এখনকার যারা বড় হচ্ছে বাচ্চারা, তারা খেলাধুলার জায়গা পাচ্ছে না। তারা কি করছে, তারা ওই খেলাধুলার জায়গা না পাওয়ার কারণে তারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকছে এবং মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে গেছে যে খেলাধুলার প্রতি তাদের কোনো নেই, মাথা ব্যথা নেই। যদি আমার হচ্ছে যে এরকম যদি খেলার মাঠ থাকতো, মানে শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকিও থাকছে। জি। আর আমাদের 30 নম্বর ওয়ার্ডে দাদা ম্যাচ, রূপসা স্কুল এবং কলেজিয়েট এবং সুন্দরবন, এই 4টা জায়গায় খেলার জায়গা আছে। এছাড়া আমাদের 30 নম্বর ওয়ার্ডে কোনো ফাঁকা জায়গা নাই। আর আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, বাচ্চারা যে প্রথম থেকে সাইক্লিং শিখবে বা সুইমিং শিখবে বা সাঁতার শিখবে, সাঁতার শেখার মতো সেরকম কোনো পুকুরও আমাদের 30 নম্বর ওয়ার্ডে আমি দেখি না। সুতরাং আমাদের 30 নম্বর ওয়ার্ডে দাদা ম্যাচ বন্ধ হয়ে গেছে। বিএমসির মতো একটা জায়গা আছে, অনেক বড় একটা জায়গা বিএমসির ওইখানে প্রচুর একটা ফাঁকা জায়গা আছে। তা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ওই জায়গাটা যদি পরিষ্কার করে ওইখানে যদি বিনোদনের ক্ষেত্রে বড় মাঠ করে দিয়ে। এই জায়গাটি কাদের? এটা এখনো ব্যক্তি মালিকানার মধ্যেই আছে। আগে বিএমসি মানে আহমেদ নাকে যেন একজন লোক, সে করতো আর কি। আচ্ছা, সে তার জায়গা এটা আর কি, তার জায়গা ব্যক্তি মালিকানা, কিন্তু অনেক দিন ধরে জায়গাটা ফাঁকা জায়গা পড়ে আছে। তাহলে আপনারা ওই ব্যক্তির সাথে বা তার যে ওয়ারিশগণ আছেন তাদের সাথে কি আপনারা এটা যোগাযোগ করে একটি মানে একটা পরিকল্পনা, মনে করেন আপনি নাগরিক নেতা, নাগরিক ফোরামের পক্ষ থেকে এই যদি আপনারা 30 নম্বর ওয়ার্ডের হয়ে এই আবেদনটি করা যায়, তাহলে কি এটা কি পজিটিভ কিছু এটা আশা করতে পারি? যদি সবাই মিলে আমরা একটা করে, সবাই প্রশাসনের মাধ্যমে হোক,
আর সিটি কর্পোরেশনের মাধ্যমে হোক, অবশ্যই। আমরা যে তাদের সাথে কথা বলি, আশা করি এর কোনো একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি। আমরা আশা করবো যে আগামী দিনে আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন এবং নাগরিকদের উপকারার্থে শিশুদের মনোবিকাশ এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। পরবর্তীতে যে আপনার ওখানে আগে সাংস্কৃতিক চর্চাটাও অনেকটা ভালো ছিল, এলাকা ভিত্তিক যে সাংস্কৃতিক চর্চাগুলো হয়ে থাকতো সেগুলো হতো, কিন্তু সেগুলো তো এখন অনেকটা হারিয়ে যাওয়ার পথে। ভূমির অভাবে হয়তো খেলার মাঠগুলো আমরা পাচ্ছি না, কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন কমে যাচ্ছে? সাংস্কৃতিক চর্চা আসলে আমাদের পূজা অর্চনা যেগুলো হতো তখন মন্দিরগুলোতে যে হতো এবং আশেপাশে, এবং ওয়াজ মাহফিল হলে তার আশেপাশ থেকে অনেক যে ব্যবসার পসরা নিয়ে বসতো, সেগুলো এখন অত পরিমাণে দেখা যায় না। না, এখন আসলে আমাদের, আমি আগেই বলছি যে আজকে 10-12 বছর যে আমাদের এখানকার রাস্তার যে অবস্থা, আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান করব বা আমাদের এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের এখানে 30 নম্বর ওয়ার্ডে একটা গ্রিন বয়েজ ক্লাব নামে একটা প্রতিষ্ঠান আছে, যেই ক্লাবটি দীর্ঘদিন ধরে সুনামের সহিত আগে আপনার টুর্নামেন্টও তারা খেলছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সবই তারা পরিচালনা করছে। কিন্তু দিন দিন এই জিনিসটাও আমরা হারিয়ে ফেলেছি আর কি। এখন কি সেটি বন্ধ? এখন সেটা বন্ধ আছে, তবে নতুন, আমরা আশা করি নতুন যদি কোনো জনপ্রতিনিধি এখানে আসে, তারপর হয়তো ক্লাব তার মাধ্যমে হয়তো এটিকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে পারবো, ফিরিয়ে আনা সম্ভব। ধন্যবাদ জালালউদ্দিন আহমেদ মুকুল, আপনাকে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম এবং আপনার মাধ্যমে খুলনার জনগণ এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এটি জানতে পেরেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অতিথিবৃন্দের কাছে 1 মিনিট করে প্রত্যেকের কাছ থেকে সর্বশেষ বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাইব। আমি প্রথমে আবারও একটু চলে যেতে চাই ডক্টর খান মোহাম্মদ জহির রায়হানের কাছে। তিনি শিক্ষা নিয়ে কথা বলেছেন। আমি শিক্ষার সাথে তার কাছে 1 মিনিটের মধ্যে জানতে চাইব যে শিক্ষার সাথে যেটি সংযুক্ত রয়েছে, সাংস্কৃতিক যে বিষয়টি রয়েছে, যেটি আমি মুকুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সংস্কৃতির বিকাশটা খুলনাতে এখন দিনকে দিন ঝিমিয়ে পড়ছে। আমি বলবো না যে একেবারে শেষের পথে, এটি ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়ার থেকে আমরা আপনি কলেজে পড়াচ্ছেন, কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু আগে যেমন বিতর্ক প্রতিযোগিতা হতো, বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড হতো, সেগুলো কিন্তু এখন ওই পরিমাণে দেখা যাচ্ছে না। আমরা শুধু পড়ো এর ভিতরে থাকছি। এই পড়ার সাথে সাথে তার সাংস্কৃতিক বিকাশ, খেলাধুলা, ঐতিহ্যগত যে খেলাধুলা রয়েছে সেগুলো, ঐতিহ্যগত খেলাধুলার প্রসঙ্গটি আমি একটু টানি, যেমন আমাদের জাতীয় খেলা রয়েছে। তারপর আমি সেদিন আমাদের এক অতিথির কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে নৌকাবাজ খুলনায় একটা ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই খেলাও এখন মানে বন্ধের মতো অবস্থা রয়েছে। তো এই খেলাধুলাকেও আপনি কেমন চোখে দেখছেন এবং আপনি এই খেলাধুলার বিকাশের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সংস্কৃতি এবং খেলাধুলা দুটি বিষয়? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটু ভাবনা আছে, নাগরিক ভাবনাতে আমি এই সুযোগটা নিতে চাই। জি, পৃথিবীতে যত মানুষ আছে 3 ক্যাটাগরির, একটা হচ্ছে সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক মানুষ, আর এক শ্রেণী আছে ফ্যামিলি সেন্টার্ড, পরিবার কেন্দ্রিক, আর তৃতীয় ক্যাটাগরিদেরকে বলা হয় দ্য ম্যান হু বিলিভস ইন ইউনিভার্সাল ব্রাদারহুড, সেই মানুষগুলো যারা সার্বজনীন ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। এই তৃতীয় ক্যাটাগরির মানুষ না হলে বড় কোনো কাজ করা যায় না, পৃথিবীটাকে মনে রাখে না, মৃত্যুর পরে সে হারায় যায়। তা এই রাষ্ট্রীয় বা নাগরিক সমস্যা সমাধানের জন্য প্রত্যেককে তৃতীয় ক্যাটাগরির মানুষ হতে হবে, সার্বজনীন ভালোবাসায়, সার্বজনীন ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী। আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান আছে বটিয়াঘাটাতে, একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান আমার গ্রামে। তো আজকে আমি গিয়েছিলাম ক্লাস 6-এ, শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস 6-এ 27 জন ভর্তি হয়েছিল জানুয়ারিতে গত। আজকে ওদের ফাইনাল পরীক্ষা হচ্ছে, জিজ্ঞেস করলাম 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে ক্লাস 6-এ। এখন এই ভাবনাটা কে ভাববে? আপনারা নাগরিক ভাবনাতে, আমি বলছি অনুষ্ঠানে, আপনারা শুধু নগর না ভেবে খুলনা শহরকে নিয়ে একটু ভাবেন। আমরা খুলনা সামগ্রিক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। সামগ্রিক আপনি যে প্রসঙ্গটি এনেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, যে অপরিপক্ক বয়সে তার বিবাহ বলা চলে। জি, ক্লাস 6-এ 3 জনকে, আমি একদম স্পেসিফিক, বয়স 15 হয়নি, না 6-এ তো 11 বছর বা 10 বছরে 6-এ ভর্তি হয় ইউজুয়ালি। তো এইটা একটা ব্যাপার আমি বললাম।
এটা একটু ফোকাস দেওয়া দরকার। আরেকটা উদাহরণ আমি দিতে চাই অ্যাজ এ শিক্ষক হিসেবে। সুমাইয়া নামে এমসিএসকের একটা মেয়ে আমাদের সিটি কলেজে ভর্তি হয়েছে, এই কয়েক মাস হয়। তো আমাকে বলছে, স্যার আমাদের স্টুডেন্টরা ইথিক্যালি স্ট্রং না। তোর ওই কথাটা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষে তুমি ইথিক্সের উপরে বক্তব্য দিবা। আমি ওকে স্পেস করে দিলাম। ও চমৎকার একটা উদাহরণ দিল, সেখান থেকে আমি শিক্ষক হিসেবে শিখেছি। কি উদাহরণটা দিল আমি এই নাগরিক ভাবনায় বলতে চাই। সে বলল যে ধরো তোমার এক ফ্রেন্ড 80 পেয়ে ফার্স্ট হলো, আর একজন 79 পেয়ে সেকেন্ড হলো। তুমি ওই 79 যে পেয়েছে তার পাশে বসে তুমি পরীক্ষা দিচ্ছ, এবং তোমার ওই বন্ধুকে তুমি 2 মার্কস দেখাইলা। 2 মার্কস দেখানোর কারণে ও 81 পেয়ে ফার্স্ট হয়ে গেল। অর্থাৎ যার ফার্স্ট হওয়ার কথা ছিল তার জায়গাটা ওই বন্ধুটা দখল করে নিল, এবং তুমি দেখানোর কারণে। তুমি কি মনে করো না যে আরেকজনের অধিকার তুমি খর্ব করেছো? যার ফার্স্ট হওয়ার কথা ছিল তুমি তার পজিশনটাকে তুমি নষ্ট করে দিয়েছো, তোমার একটা পাপ হয়েছে। তোমার কি মনে হয় না যে সেই হকটা তুমি তার নষ্ট করেছো, এর জন্য তোমার জবাবদিহিতা করা লাগবে? তো ওর ওই কথাটা শুনে আমি জিজ্ঞেস করলাম, তোমাকে কে শিখিয়েছে? তো বললো যে স্যার আমাকে শিখিয়েছে এমসিএসকের এক স্যার। আমি বলছি, তোমরা কয়জন শিখেছো? কয় আমরা 5 জন শিখেছি, একজন হিন্দু মেয়ে আর আমরা 4টা মুসলিম ছেলে মেয়ে। আমরা এটা শিখেছি এবং আমরা এটা গত 2 বছর ধরে প্র্যাকটিস করি। আমরা কাউকে দেখায়ও না, কেউ দেখিও না। তো ওর এই যে শিক্ষাটা, এটার পিছনে ওই শিক্ষকই কিন্তু মূল ভূমিকা পালন করেছে। আমাকে বললো যে স্যার আমাদের ওই শিক্ষক এতভাবে, এত ভঙ্গে, এত ঢঙ্গে, এতভাবে আমাদেরকে বুঝাইতো যে আমাদের মনের মধ্যে সেট হয়ে গেছে। তো ভাই যেটা বলছিলেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া, তা ভালো মানুষ যদি আমরা না হতে পারি তাহলে তো আসলে কোনো কাজ করতে গেলেই তো ওই যে আত্মকেন্দ্রিকতা বা পরিবার কেন্দ্রিকতার মধ্যে আমি পড়ে যাব। এই জন্য শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশাল একটা কলিজা তৈরি হবে মনের মধ্যে, তাই না? নিজে ইনকাম করে নিজে খেয়ে মানুষের জন্য কাজ করতে হবে। এই যে বিশালতা, মানুষ সৃষ্টির যে বিশালতা, যে রহস্য, যে বড় ধরনের চিন্তা করতে যদি আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতে না পারি তাহলে কোনো সেক্টরই ডেভেলপমেন্ট হবে না, কোনো সেক্টরই না। আত্মকেন্দ্রিক মানুষ কিছু করতে পারে না, পরিবার কেন্দ্রিক মানুষ কিছুই করতে পারে না। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডক্টর খান মোহাম্মদ জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি উদাহরণ আমাদের সামনে তুলে ধরলেন। আমরা আশা করব যে সুমাইয়ার মতো আমরাও প্রত্যেকে হবার চেষ্টা করব এবং সবাইকে হওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আমরা চলে যাব আবার রকিবুল ইসলাম লিটনের কাছে। একেবারেই যেহেতু আমার ডান পাশেই রয়েছেন, আমি সেই কারণেই আমি সেরে নিতে চাই। রকিবুল ইসলাম লিটন, 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটে যদিও আমরা পারছি না, তারপরও যে আপনার যে ভাবনাগুলো এনেছেন এই ভাবনাগুলোর সাথে আগামী নেতৃত্বের যদি সংযোগ হয় তাহলে কি আপনি মনে করেন যে এটি নিয়ে আপনি কাজ করলে আপনি সফল হবেন? আসলে সফল হওয়া সবকিছুই নির্ভর করে মহান আল্লাহ তাআলার উপর। উনি বলছেন কাজ করতে, আমরা কাজ করতে পারি এবং আমাদেরকে কাজ করতে হবে। সফল হব কি হব না সেটা নির্ভর করে তার উপর। আসলে প্রত্যেকটা জিনিস আমরা যদি আত্মকেন্দ্রিক হয়ে যাই, আত্মকেন্দ্রিক হয়ে কখনো দেশ বা দশের বা এলাকার উন্নয়ন হয় না। আমাকে সবার আগে মানুষ হইতে হবে। আমরা আসলে দেখতে মানুষ, কিন্তু আমরা কেউ মানুষ না। আমাকে মানুষ হইতে হবে। মানুষ হলে দেশ এবং দশের উন্নয়ন হবে। আমরা রকিবুল ইসলাম লিটনের কথার সাথে সুর মিলে বলতে চাই যে আমরাও মানুষ হতে চাই এবং মানুষের মতো মানুষ হতে চাই। আমরা এ পর্যায়ে চলে যাব 30 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ মুকুলের কাছে। মুকুল, আপনি তো খেলাধুলা, সংস্কৃতি, আপনার ওয়ার্ড সম্পর্কে বললেন। ওয়ার্ডের এইবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। ওয়ার্ডের, আপনার ওয়ার্ডের বাইরে আপনি নাগরিক নেতা হিসেবে সমগ্র খুলনাকে কিভাবে দেখতে চান এই যে খেলাধুলা এবং সংস্কৃতির বিকাশকে? ধন্যবাদ। আসলে নতুন নেতৃত্বে যে আসবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমাদের খুলনা আসলে দিন দিন অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। খেলাধুলা বলেন, শিক্ষার মান বলেন, রাস্তাঘাটের যে অবস্থা, সব কিছু মিলিয়েই এখন
আমাদের নতুন যে নেতৃত্ব আসবে তাদের কাছে আমাদের নতুন কিছু প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি আমাদের যে এলাকা সেটা হচ্ছে অনেক দরিদ্র একটা এলাকা। দারিদ্রতা মূল একটা বড় বিষয় আমাদের এখানে। দারিদ্রতা দূর করতে আমরা নতুন কিছু উদ্যোক্তা তৈরি করতে পারি কিনা, নাগরিক ফোরামের প্রস্তাবে নাগরিক সমন্বয়ের আওতায় ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে পারি কিনা, নতুন যে আসবে আর কি আমাদের নির্বাচিত প্রতিনিধি, এবং নাগরিক সমস্যা সমাধানে নাগরিক ফোরামের মাধ্যমে আমরা নাগরিক বক্স খুলতে পারি কিনা প্রতিটি ওয়ার্ডে, যে নাগরিক বক্সটা খুলতে পারি কিনা, যে বক্সে আমাদের নাগরিকরা তাদের সমস্যাগুলো তুলে ধরবে এবং এটা আমাদের জনপ্রতিনিধিরা এটা খুলে তারা দেখে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে। ধন্যবাদ মুকুল। আমরা এই নাগরিক বক্সের কথা দিয়েই চলে যাব। নাগরিক বক্সের মতো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে হয়তো নাগরিকদের অনেক সমস্যার যেগুলো আছে একেবারে প্রকাশ্যে আনতে পারছে না সেগুলোকে আমরা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবো। আমরা চলে যাব সর্বশেষ অতিথি এবং আজকের তার কাছ থেকে জেনে নিতে চাইবো আল মামুন বাদল, তার কাছে আমরা যাব। আপনি যানজট নিয়ে কথা বলেছেন এবং যানজটের পক্ষ থেকে যানজট কিভাবে নিরসন করা এবং সেগুলো নিয়ে বলেছেন। আপনার কাছে 1 মিনিটের মধ্যে জানতে চাইবো যানজট মুক্ত নগরী এবং সুন্দর একটি নগরী গড়ার পরিকল্পনায় আগামী নাগরিক নেতৃত্বের কি প্রয়োজনীয়তা রয়েছে? ধন্যবাদ। আমি পরিকল্পনা আগে আমি আমার শ্রদ্ধেয় স্যার একটা কথা বলছিলেন, সেই কথার সাথে সুর মিলিয়ে একটা উদাহরণ টেনে কথাটা আমার ভাবনাটা বলতে চাচ্ছি। সেটা হলো স্যার বলছে যে ক্লাসে ছাত্রছাত্রী থাকতেছে না। দেখেন যানজটটা এখানে আমার মনে হয় একটা বাধা। আমাদের পাবলিক কলেজে কথা বলছে, আমার বাড়ি বয়রাটা স্কুল কলেজ কেন্দ্রিক, ওখানে মহিলা কলেজ, পাবলিক কলেজ, মডেল কলেজ সহ একাধিক স্কুল প্রতিষ্ঠান, ইসলামিয়া কলেজ, হাজী ফয়জুদ্দিন স্কুল, তারপরে অফিস আদালত, অফিসও বলা যায়, বিভাগীয় অফিসগুলো ওখানে অবস্থিত। আর পাবলিক কলেজে খুলনার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে যায়। দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট তার ক্লাস 8টায় সে রওনা দিছে, যেতে 5-10 মিনিট লেট হলো। সে কী করলো, ওই যানজটের উদাহরণ দিয়ে ক্লাস ফাঁকিতে চলে গেল। তা স্টুডেন্ট লাইফ থেকেই যদি তার জীবনটা ফাঁকিতে চলে যায় তাহলে আমরা আগামীতে কি প্রত্যাশা করতে পারি? তাই আমি আমার নাগরিক হিসেবে আমি আমার নেতৃত্ব যারা আসবেন বা যারা নেতৃত্ব দেবেন বা আমরা যারা নাগরিক নেতা বা সমাজের দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমি দাবি করব একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করে যানজট মুক্ত একটা নগরী, পরিকল্পিত নগরী বা সিটি উপহার আশা করে আমি আমার ধন্যবাদ বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। এই প্রত্যাশা নিয়ে প্রতিবারের মতোই আমরা আজকে শেষ করতে যাচ্ছি নাগরিক ভাবনা। কেটিভির সহযোগিতায় যে প্রোগ্রামটি চলছে সেটি আমরা শেষ করতে যাচ্ছি। সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আমি ইকবাল হাসান তুহিন।